বাংলাদেশ দলের জন্য সুখবর। ভারত পাকিস্তান ম্যাচের রেজাল্ট কয়েকটা জায়গা থেকে বাংলাদেশ দলের জন্য স্বস্তি দিয়েছে। সবশেষ বাংলাদেশ শ্রীলঙ্কাকে যেই ম্যাচে হারিয়েছে, সেই ম্যাচের ফল, সেই ম্যাচের পারফর্মাররা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কিছু বার্তা দিয়েছে। একই সাথে বাংলাদেশের আপকামিং ম্যাচে, ইন্ডিয়া ম্যাচে 24 সেপ্টেম্বরের ম্যাচে প্রবাবল কিছু পরিবর্তন নিয়েও ডিসকাশন হচ্ছে। পরিবর্তনের জায়গাটা নিয়ে শুরুতে আলোচনা করতে চাই এবং স্বস্তির জায়গায় পরবর্তীতে যাব। দেখুন, বাংলাদেশ দলের সবচেয়ে বড় যে প্রশ্নবিদ্ধ জায়গাটা ছিল সবশেষ ম্যাচে, সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্টে শরীফুলের বোলিং। 4 ওভারের কোটা তাকে শেষ করতে হয়েছে। 49 রান তিনি দিয়েছেন। আগের ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছিল। একজন বোলার কম নিয়ে খেলা বাংলাদেশ পার্ট টাইমারদের দ্বারা যে 4টা ওভার করিয়েছিল, সেই 4 ওভারে বাংলাদেশ দিয়েছিল 55 রান আফগানিস্তানকে। আর একজন এক্সট্রা বোলার খেলানোর জন্য যখন একজন ব্যাটারকে স্যাক্রিফাইস করা হয়, শরীফুল যখন দলে ঢুকে গেলেন, তিনি দিয়েছেন 49 রান। তার মানে আপনি একজন প্রপার বোলার খেলানোর পরেও শুধুমাত্র প্রপার 11 চুজ করতে না পারার কারণে, প্রপার ক্রিকেটার চুজ করতে না পারার কারণে পার্ট টাইমারদের দিয়ে যেই পারফরমেন্সটা পেয়েছেন, অলমোস্ট সেই পারফরমেন্স একজন ব্যাটার স্যাক্রিফাইস করার পরে শরীফুলকে নিয়ে পেয়েছেন। বাংলাদেশ দলের পরের ম্যাচে, পরের 11-এ সাইফুদ্দিনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ডিসকাশনটা সবচেয়ে বেশি। শরীফুল ড্রপ হবেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। সাইফুদ্দিন ইন করছেন কিনা সেই ডিসকাশনটা রয়েছে। তাসকিনকে কি বিশ্রামে পাঠানো হবে কিনা সেই ডিসকাশনটা রয়েছে। এবং এই ডিসকাশনে সো ফার, যেহেতু বাংলাদেশের ম্যাচ আরো 2 দিন বাকি রয়েছে, টিম ম্যানেজমেন্ট, টিমের ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আলোচনাটা চলছে, তাতে তানজিম হাসান সাকিবের পরের ম্যাচে খেলাটা 90% নিশ্চিত। শরীফুলের জায়গায় তানজিম হাসান সাকিব পরের ম্যাচে বাংলাদেশের 11-এ ঢুকছেন, এটা নিয়ে বড় ধরনের কোনো ডাউট নেই। যদি না আপকামিং 1-2টা যে সেশন রয়েছে, প্র্যাকটিস সেশন রয়েছে, সেখানটায় তিনি বড় ধরনের কোনো ইনজুরিতে পড়েন, সেরকমটা হবে না, সেটাই আমরা প্রত্যাশা করি। হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন? সাইফুদ্দিনকে খেলানো হবে কি হবে না? বাংলাদেশ যদি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলে, তাহলে সাইফুদ্দিনের 11-এ জায়গা হবে না। কিন্তু বাংলাদেশ যদি একজন স্পিনার নিয়ে খেলে এবং সেই একমাত্র স্পিনার যদি ঘটনাক্রমে আমাদের শাক মেহেদী হন, নাসুম আহমেদকে যদি ড্রপ করা হয়, এখন আলোচনার মধ্যে রয়েছে ব্যাপারটা, তাহলে সাইফুদ্দিন সেই জায়গাটা রিপ্লেস করবেন। হোয়াট অ্যাবাউট দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট? ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কনসার্ন নেই। তবে বোলিং ডিপার্টমেন্টে বড় ধরনের পরিবর্তন যে আসছে ইন্ডিয়া ম্যাচে, শরীফুল যে ড্রপ হচ্ছেন, এটা শতভাগ ডান বলা চলে। বাংলাদেশের স্বস্তির জায়গাটা কোথায়? গতকালকের ম্যাচে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কিন্তু হচ্ছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। বাংলাদেশ যতগুলো ম্যাচে আমাদের হতাশ করেছে ব্যাটাররা প্রপারলি ক্লিক করতে না পারার কারণেই। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। লাস্ট ম্যাচে যদি আপনারা খেয়াল করেন, শ্রীলঙ্কা বাংলাদেশ এগেইনস্টে অ্যারাউন্ড 170 কাছাকাছি করেছিল, একজন বোলারই প্রায় 50 রান দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেই রানটা চেজেবল ছিল। বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে অ্যালাউ করে নাই যে স্কোর 185 or 90, এমন একটা রেঞ্জের মধ্যে রেখেছিল যেটা চেজেবল ছিল ফর দ্য বাংলাদেশি ব্যাটিং লাইন আপ। সো বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তি থাকলেও নির্ভরতার জায়গা রয়েছে, কনফিডেন্সের জায়গা রয়েছে। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশের টেনশনটা সবসময় বর্তমান। লাস্ট ম্যাচে বাংলাদেশ ভালো করেছে, তাওহিদ হৃদয় ভালো করেছে, সাইফ হাসান ভালো করেছে, লিটন কুমার দাস মানে আরো ভালো করতে পারতেন, তিনিও ভালো করেছেন। তো ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এত ভালো করার পরেও টেনশন থেকে যায়। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশকে আবার একটা দারুণ স্বস্তির জায়গা দিচ্ছে। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ অন্য জায়গা থেকে একটা স্বস্তির জায়গা দিচ্ছে। এই 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট টু ডিসকাস। নাম্বার 1, সাইফ হাসানের যদি ট্রান্সফরমেশন আপনারা দেখেন, যেই সাইফ হাসান 2 বছর আগে টি20 খেলেছিলেন, ন্যাশনাল টিমের হয়ে খেলেছিলেন, মেইন সার্কিটে খেলেছিলেন, সেই সাইফের সাথে কিন্তু নতুন কনভার্টেড সাইফের অনেক পার্থক্য রয়েছে। শর্ট রেঞ্জ বেড়েছে, টেকনিক চেঞ্জ হয়েছে, অ্যাটাকিং হয়েছেন, এবং শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের যে কোনো লুজ ডেলিভারিকে যেন প্রপারলি কাজে লাগানো যায় সেই ইন্টেনশন নিয়েই খেলেন। নতুন এই সাইফ হাসান, এই নতুন সাইফ হাসান, ন্যাশনাল টিমের এই নতুন সাইফ হাসান এখন পর্যন্ত খেলেছেন মাত্র 3টা ম্যাচ। এই সাইফ হাসান সম্পর্কে খুব বেশি ডেটা নেই, ডেটা নেই এমনটা না, খুব বেশি ডেটা নেই যেটা নিয়ে অ্যানালিসিস করে তার ব্যাপারে একটা প্রপার গেম প্ল্যান
বোলিং অ্যাকশন প্ল্যান করা যেতে পারে। সো কনভার্টেড সাইড বাংলাদেশ দলের জন্য একটা ট্রাম্প কার্ড। তিনি যেমন লাস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে চমকে দিয়েছিলেন, আমাদেরকেও তো চমকে দিয়েছিলেন, ব্যাকফুটে ভর করে যেভাবে ছক্কাটা মারলেন। ইন্ডিয়ার এগেনস্টেও একই চমকটা টিম ম্যানেজমেন্ট দেখাতে চায় ইফ হি ইজ লাকি ইনাফ। মুস্তাফিজুর রহমানের মনে আছে যখন তিনি ন্যাশনাল টিমের হয়ে প্রথম অভিষেক হলেন, প্রথম সিরিজটা পাকিস্তান তারপর ইন্ডিয়ার বিপক্ষে খেলেন, ডেটা ছিল না খুব বেশি। ভারতকে বাংলাদেশ ওয়ানডে সিরিজে হারিয়ে দিল, এক ম্যাচে মুস্তাফিজ 5টা, পরে ম্যাচে 6টা। মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুল 22 গজের মধ্যে অনেকটা কানি মারলেন মুস্তাফিজকে, মানে এতটাই তারা টেম্পারলেস হয়ে গিয়েছিলেন। সো সেই ইন্ডিয়ার এগেনস্টে এবার একটু ডিফারেন্ট প্ল্যানে উইথ সাইফ হাসানস আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ভাবছে। সেকেন্ড পয়েন্ট যেটা, ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানের দিকে মানে যেভাবে আসলে অ্যাপ্লাই করেছে। পাকিস্তান এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, গ্রুপ পর্বের 3টা এবং সুপার 4-এর একটা, টোটাল 4টা ম্যাচ খেলেছে। এই 4টা ম্যাচের মধ্যে তারা প্রথমবার 170 ক্রস করেছে। এখন পর্যন্ত তারা হাইয়েস্ট রানটা তাদের ব্যাটিং ওয়াইজ করতে পেরেছে লাস্ট ম্যাচে এগেনস্ট ইন্ডিয়া। এটা কি রেফার করে? পাকিস্তানি ব্যাটিং সক্ষমতা দুর্দান্ত তারা করেছে? নো, এটা রেফার করে ইন্ডিয়ান টিম যেই বোলারদের উপরে যেভাবে এক্সপেক্ট করেছিল তারা ডেলিভার করতে ব্যর্থ হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। জাসপ্রীত বুমরা খেয়াল করে দেখুন, অলমোস্ট 11.5 ইকোনমিতে রান বিলিয়েছেন। আরেক ওপেনিং পার্টনার বোলিং এ হার্দিক পান্ডিয়া 3 ওভারে 29 রান দিয়েছেন, ফুল স্পেল করেন নাই। বাংলাদেশি ব্যাটিং লাইন আপের জন্য সাইফ হাসান যেমন একটা ইন্ডিয়ার এগেনস্টে চমক হতে পারেন, বাকি ব্যাটারদের জন্য কিন্তু ভারতীয় বোলিং ডিপার্টমেন্টের কিছুটা হলেও ছন্দে না থাকা একটা স্বস্তিরও কারণ। সো ওই দিক থেকে আরো একটা দারুণ স্বস্তির জায়গা রয়েছে। মুস্তাফিজ ইন্ডিয়ার এগেনস্টে অনেক কার্যকর আইপিএল খেলেন। তাসকিন আহমেদের ডেবুটাই হয়েছিল একটা দারুণ, মানে 2014-তে যখন তার ডেবু হলো, বিশ্বকাপ ফুটবল চলছিল, ভারতকে 150-র আগে বাংলাদেশ প্যাক করে দিল। মানে কি একটা অসাধারণ ম্যাচ আমরা দেখেছিলাম, তাসকিন 5 ওভার মারলো তার অভিষেকে। সো অনেকগুলো এলিমেন্টস ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং একই সাথে লিটন কুমার দাস ইজ অলওয়েজ গুড এগেনস্ট ইন্ডিয়া। এই যে ইস্যুসগুলো রয়েছে, আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ডেফিনেটলি তার একটা শক্তিশালী অপোনেন্ট। এশিয়া কাপের শিরোপা জয় করার ক্ষেত্রে যদি আপনি চোখ বন্ধ করে বলেন যে কার পক্ষে বাজি লাগবেন, সেই দলটা ইন্ডিয়া। কিন্তু এর মানে এই না যে ইন্ডিয়াকে হারানো সম্ভব না, ইন্ডিয়ার এগেনস্টে স্মার্ট ক্রিকেট খেলা সম্ভব না। বাংলাদেশ আফগানিস্তানকে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাক টু ব্যাক ম্যাচে হারাবে। যেই শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকের এগেনস্টে বাংলাদেশ 140 করতে পারে নাই, যেই শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকের এগেনস্টে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের টপ অর্ডার ধসে পড়েছিল, লাস্ট ম্যাচেও তারই পুনরাবৃত্তির পথে ছিল যখন তানজিদ তামিম 0-তে আউট হয়ে গেলেন। সেই শ্রীলঙ্কার দেয়া 170-এর কাছাকাছি রান বাংলাদেশ চেস করেছে। বাংলাদেশের ওপেনাররা বিধ্বংসী ব্যাটিং করেছে। আউট অফ ফর্ম তাওহিদ হৃদয় নিজেকে চিনিয়েছে নতুন রূপে। সো এই বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট টিম। এই বাংলাদেশ ইজ এ ভেরি ভেরি ডিফারেন্ট টিম অ্যাকর্ডিং টু দেয়ার কনফিডেন্স অ্যান্ড এক্সিকিউশন।